হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। তো আজ আমরা ক্লাস 11 নিউট্রিশনের পুষ্টিতে খনিজ লবণ সম্পর্কে আলোচনা করব। দেখো, পুষ্টিতে খনিজ লবণ যে মিনারেলসগুলো আছে আমাদের, সেগুলোর মধ্যে অনেকগুলো মিনারেলস আমরা পাবো। তো প্রথমেই আমরা জেনে নেব যে খনিজ লবণের সংজ্ঞাটা কী। খনিজ লবণ দেখো মূলত শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ, ডাল প্রভৃতি খাদ্যের মাধ্যমে গৃহীত যে মৌলিক সমসত্ব, কেলাসিত অজৈব উপাদানসমূহ কোষ গঠন এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য অতি আবশ্যক, তাদের কিন্তু খনিজ লবণ বলা হয়। তাহলে ভিটামিন যেমন আমাদের একটি দেহের একটি 6টি উপাদানের মধ্যে একটি, সেরকম খনিজ লবণও আমাদের 6টি মূল উপাদানের মধ্যে অন্যতম। তো আমাদের যে 6টি মূল উপাদান ছিল, একটা ছিল দেহ সংরক্ষক উপাদান এবং দেহ গঠনকারী উপাদান। তো দেহ সংরক্ষকের মধ্যে ছিল ভিটামিন, খনিজ লবণ আর জল, আর দেহ গঠনকারীর মধ্যে ছিল প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট। তো আমাদের দেহ সংরক্ষণকারী যে উপাদান তার মধ্যে খনিজ লবণ অন্যতম। তো এই খনিজ লবণের উৎসগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে দেখব উদ্ভিজ্জ উৎস। দেখো, সব রকমের শাকসবজিতে পাওয়া যায় খনিজ লবণ। তাছাড়া বিভিন্ন শাকসবজির নাম এখানে দেওয়া আছে: পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, শিম, বরবটি, মটরশুঁটি, ঢ্যাঁড়স, ঝিঙে, পটল, বিভিন্ন রকম শাকসবজির মধ্যে এটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস। আর প্রাণীজ উৎস যদি আমরা দেখি, দুধ, ডিম, মাছ, মাংস, পনির, এইসব প্রাণীজ খাদ্যে পাওয়া যায় খনিজ লবণ। এবার কোন কোন খনিজ লবণ কোন কোন খাবারে পাওয়া যায়, সেটা যখন আমরা স্পেসিফিক্যালি বিভিন্ন খনিজ লবণের নামগুলো আলোচনা করব, তখন সেখানে আমরা দেখে নেব। এরপর চলে আসবো আমরা যে খনিজ লবণের কাজ। খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, যে খনিজ লবণের কাজ। দেখো, প্রথম কাজ কি? প্রোটোপ্লাজম গঠনে অংশগ্রহণ করে। দ্বিতীয় কাজ হচ্ছে খাদ্য থেকে শক্তি অর্জনে পরোক্ষভাবে সাহায্য করে। 3 নম্বর, মানবদেহের পেশি সংকোচনে খনিজ দ্রব্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বর হচ্ছে দেহে জলসাম্য রক্ষায় খনিজ দ্রব্যের সক্রিয় ভূমিকা থাকে। 5 নম্বর হচ্ছে কি, খনিজ দ্রব্য উৎসেচক ও সহ উৎসেচককে সক্রিয় রাখে। 6 নম্বর হচ্ছে কয়েক প্রকার খনিজ দ্রব্য অম্ল ও ক্ষারের পরিমাণ নিয়ন্ত্রণ করে। 7 নম্বর কি আছে দেখো, দুটি খনিজ দ্রব্যই ক্যালসিয়াম এবং ফসফরাস দেহ কঙ্কালতন্ত্র গঠনের মৌল উপাদান রূপে কাজ করে। 8 নম্বর কি আছে দেখো, লোহা হিমোগ্লোবিন, সাইটোক্রোম, মায়োগ্লোবিন প্রভৃতি গঠনে অংশগ্রহণ করে। 9 নম্বর কি আছে দেখো, রক্ততঞ্চনের জন্য প্রয়োজন হয় ক্যালসিয়াম। 10 নম্বর হচ্ছে কয়েকটি খনিজ দ্রব্য পেশি ও স্নায়ুকোষের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখে। 11 নম্বর আছে দেখো, খনিজ দ্রব্য আমাদের শরীরে রক্তের অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেশার নিয়ন্ত্রণ করে এবং পিএইচের সমতা বজায় রাখতে ভূমিকা পালন করে। নেক্সট দেখো হচ্ছে কতগুলি খনিজ দ্রব্য আমাদের দেহে গলগণ্ড, অ্যানিমিয়া, রিকেট প্রভৃতি রোগ করতে দেয় না। তার নেক্সট আছে আয়োডিন থাইরক্সিন হরমোন গঠনে সাহায্য করে এবং দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখে। তারপরে দেখো কোবাল্ট ভিটামিন B12 বা সায়ানোকোবালামিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তারপর দেখো নেক্সট আছে ফসফেট আয়ন, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট সংশ্লেষে সহায়তা করে। তাহলে এই গেল আমাদের খনিজ লবণের যে কাজগুলো। এরপর খনিজ লবণের শ্রেণী বিভাগে আমরা আসবো। খনিজ লবণকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাইক্রো উপাদান বা স্বল্প পরিমাণে যেটা প্রয়োজন, আর একটা হচ্ছে ম্যাক্রো উপাদান বা অধিক পরিমাণে প্রয়োজন। ঠিক আছে, মাইক্রো মানে বুঝতে পারছি, মাইক্রো মানে খুব অল্প, যেটা আমাদের শরীরে অল্প প্রয়োজন। যেমন হচ্ছে ক্লোরিন, ম্যাঙ্গানিজ, তামা, আয়োডিন, জিঙ্ক, কোবাল্ট, ফ্লুরিন, লোহা। আর যখন ম্যাক্রো উপাদানের নাম বলবো, ক্যালসিয়াম, ফসফরাস। ম্যাক্রো মানে যেটা আমাদের অধিক প্রয়োজন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সালফার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো আমাদের গেল ম্যাক্রো উপাদান। ঠিক আছে, তা এরপর আমরা দেখব যে ম্যাক্রো উপাদানগুলো ক্যালসিয়াম। এবার প্রত্যেকটা এক একটা পার্টকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখব আজকে আমাদের টপিক হবে ক্যালসিয়ামটা। তো আজকে আমরা ক্যালসিয়ামটা পড়বো, নেক্সট আমরা প্রত্যেকটা খনিজ লবণ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব যে ক্যালসিয়ামের উৎসটা কী। ক্যালসিয়াম তো আমরা বুঝে গেলাম যে এটা একটা ম্যাক্রো এলিমেন্ট। তাহলে এই ক্যালসিয়ামের উৎস কী, কোথা থেকে পাওয়া যাবে এই ক্যালসিয়াম? দেখো, দুধ, উৎসটা একটু দাগ দিয়ে দিলাম। তো দুধ, ডিম, পনির, মাখন, চর্বি, লেবু, গাজর, পেয়ারা, দানাশস্য, সবুজ শাকসবজি, রাগি, খরজল ইত্যাদি হলো ক্যালসিয়ামের উৎস। তবে এদের মধ্যে পনির এবং দুধেই বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। ছোট মাছ, চুনো মাছও ক্যালসিয়ামের একটি বিশেষ উৎস। পালং শাকের মধ্যে তুলনামূলকভাবে বেশি পরিমাণ ক্যালসিয়াম থাকলেও তাতে অক্সালিক অ্যাসিড থাকায় এই ক্যালসিয়াম আমাদের শরীরে গৃহীত হয় না।
এই গেল আমাদের উৎস। এরপর জানবো আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ কিছু খাদ্যের নাম এবং সেখানে কতটা পরিমাণে ক্যালসিয়াম আছে সেটা আমরা একটু দেখে নেব। প্রথমে আছে দেখো ছোটো মাছ এবং চুনো মাছ, সেটাতে 1800টা কি 100 গ্রাম চুনো মাছ যদি আমরা খাই সেখানে পাবো 1800 মিলিগ্রাম ক্যালসিয়াম। ঠিক আছে, নেক্সট দেখো আছে গরুর দুধ, এখানে 100 গ্রাম গরুর দুধে পাবো 120 মিলিগ্রাম, মহিষের দুধে পাবো 210 মিলিগ্রাম, ছাগলের দুধে পাবো কত 170 মিলিগ্রাম, দইয়ে পাবো 120 থেকে 210 মিলিগ্রাম, গুঁড়ো দুধে পাবো কত 1200 মিলিগ্রাম, স্কিমড মিল্ক পাউডারে পাবো 1370 মিলিগ্রাম, চিজে পাবো 790 মিলিগ্রাম, খোয়া ক্ষীরে পাবো 650 মিলিগ্রাম, খোসা সহ তৈলবীজ 1450 মিলিগ্রাম, খোসা ছাড়ানো তিলবীজ যেটা 150 মিলিগ্রাম, রাগি 330 মিলিগ্রাম, তিল গাছের পাতা 1130 মিলিগ্রাম, গাজরের পাতা 340 মিলিগ্রাম। এগুলো কিন্তু সব পার 100 গ্রামে। এরপর জানবো যে ডেলি রিকোয়ারমেন্ট আইসিএমআর নিউট্রিশন এক্সপার্ট কমিটি RD 2020 অনুযায়ী এরপর আমরা জেনে নেব যে পুরুষ যদি স্বল্প পরিশ্রমী, মাঝারি পরিশ্রমী এবং বেশি পরিশ্রমী সবাইকার ক্যালসিয়ামের মাত্রা কিন্তু এখানে একই আছে, দেখো 1000 মিলিগ্রাম পার ডে। এবার মহিলার ক্ষেত্রেও তাই, মহিলার ক্ষেত্রে দেখো স্বল্প পরিশ্রমী, মাঝারি পরিশ্রমী, বেশি পরিশ্রমী সবার ক্ষেত্রে কিন্তু 1000 মিলিগ্রাম পার ডে। গর্ভবতী মহিলার ক্ষেত্রেও কিন্তু সেম আছে 1000 মিলিগ্রাম পার ডে, কিন্তু যখন স্তন্যদাত্রী হবে 0 to 6 মান্থস এবং 7 to 12 মান্থ তখন 1200 মিলিগ্রাম পার ডে। নেক্সট আছে দেখো সদ্যজাত শিশু 0 to 6 মান্থ 300 মিলিগ্রাম পার ডে এবং 7 to 12 মান্থ 300 মিলিগ্রাম পার ডে। ঠিক আছে, শিশু দেখো 1 থেকে 3 বছর শিশু 500 মিলিগ্রাম পার ডে, তারপরে 4 থেকে 6 বছরের শিশু 550 মিলিগ্রাম পার ডে, 7 থেকে 9 বছরের শিশু 650 মিলিগ্রাম পার ডে, বালক হচ্ছে 10 থেকে 12 বছর 850 মিলিগ্রাম পার ডে, 13 থেকে 15 বছর 850 মিলিগ্রাম পার ডে, 16 থেকে 18 বছর 1000 মিলিগ্রাম পার ডে। বালিকা দেখো কত আছে 10 থেকে 12 বছর 1000 মিলিগ্রাম পার ডে, 13 থেকে 15 বছর 1050 মিলিগ্রাম পার ডে, 16 থেকে 18 বছর 1050 মিলিগ্রাম পার ডে। ঠিক আছে, এই গেল আমাদের যে ডেলি রিকোয়ারমেন্ট। এরপর দেখবো আমরা সঞ্চয়, তাহলে দেহে শতকরা ক্যালসিয়ামের হিসাব কত। দেখো যে সিরামে হচ্ছে 9.6 থেকে 11 মিলিগ্রাম পার মিলিলিটার পার 100 গ্রাম, আর মস্তিষ্ক স্নায়ুরসে আছে কত 4.6 থেকে 11 মিলিগ্রাম পার 100 গ্রাম, পেশিতে আছে 70 মিলিগ্রাম পার 100 গ্রাম, স্নায়ুতে আছে কত 15 মিলিগ্রাম পার 100 গ্রাম। নেক্সট আমরা দেখব এর কাজ, যে ক্যালসিয়াম আমরা পড়লাম, ক্যালসিয়ামের কাজটা একটু দেখে নেব। দেখো ক্যালসিয়ামের কাজ কী। ক্যালসিয়াম আমাদের কঙ্কালতন্ত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের যে কঙ্কালতন্ত্র গঠন মানে আমাদের যে হাড়, সে হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।